ইনান লার্নিং হোমে সবাইকে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছো এবং তোমাদের যাদের 2024 সালে বার্ষিক পরীক্ষা রয়েছে, তোমরা সকলেই জানো যে তোমাদের যে নতুন কারিকুলামটি রয়েছে সেই কারিকুলামের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে না। তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2012 সালের যে প্রশ্ন কাঠামো রয়েছে সেটির আলোকে। ইতিমধ্যে তোমাদের বিভিন্ন প্রশ্নপত্রের মান বন্টন করা হয়েছে এবং তোমাদের পরীক্ষাটি সাধারণত দিতে হবে তোমাদের লিখিত পরীক্ষা। সেজন্য তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি পার্ট থেকে এখন গুরুত্বপূর্ণ সকল প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে। তোমাদের জীবন ও জীবিকা বইয়ের আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয়, এ পার্ট থেকে গতকাল অর্থাৎ গত ভিডিওতে তোমাদের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন দেওয়া হয়েছে। আশা করি সেগুলো থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে এবং আজকের ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলি রচনামূলক তথা সৃজনশীল প্রশ্নের জন্য আসা উপযোগী সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এ সকল যে কয়টি প্রশ্ন রয়েছে, তোমরা এই সকল প্রশ্নগুলো যদি সবগুলো ভালো করে পড়ো, তোমাদের লিখিত পরীক্ষার জন্য যে প্রশ্নটি আসবে আশা করি তোমাদের কমন পড়বে। তো আমরা চলো এবার মূল পর্বে যাই। তোমাদের আর্থিক সেবা এবং সুযোগের সাথে পরিচয়। প্রথমে আমরা আর্থিক সেবা সম্পর্কে ধারণা নিব। আর্থিক খাত হতে প্রাপ্ত অর্থনৈতিক সেবাকে আর্থিক সেবা বলা হয়। অর্থাৎ আর্থিক যেখান থেকে আমাদের অর্থ উপার্জিত হয় সেই সকল খাত থেকে যে সেবা আমরা নিয়ে থাকি বা অর্থনৈতিক যে সেবাটি আমরা পেয়ে থাকি সেটাকে বলা হয় আর্থিক সেবা। আর্থিক সেবার মাধ্যমে জনসাধারণকে অর্থ সংক্রান্ত বিষয়াদির সাথে সংযুক্ত রাখার চেষ্টা করা হয়। অর্থাৎ আর্থিক সেবার মাধ্যমে সাধারণত যে দেশের জনগণ রয়েছে তাদেরকে অর্থ সংক্রান্ত বিষয়াদির সাথে সংযুক্ত রাখার সাধারণত চেষ্টা করা হয়ে থাকে। যদিও মানুষ কোনো না কোনোভাবে অর্থ ও আর্থিক সেবার সাথে জড়িত থাকে। ব্যাংক হলো আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের বড় উদাহরণ। অর্থাৎ ব্যাংক, আমাদের কাছে অনেক পরিমাণ অর্থ থাকে, আমরা সেটা ব্যাংকে গচ্ছিত রাখি এবং প্রয়োজন মতো আমরা সেটাকে ব্যাংক থেকে উত্তোলন করে আবার ব্যবহারও করতে পারি। এছাড়াও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান যেমন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, যেগুলো বিভিন্ন এনজিও রয়েছে, সমবায় ব্যাংক, বিভিন্ন সম্মিলিত মানুষের উদ্যোগে যে সকল ব্যাংক রয়েছে এবং বীমা প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ নির্দিষ্ট একটি সময়ের প্রেক্ষাপটে মানুষ যে সকল প্রতিষ্ঠান সময়ে অর্থ গচ্ছিত রাখে সেগুলোকে বলা হয় বীমা প্রতিষ্ঠান। অর্থাৎ এই সকল প্রতিষ্ঠানগুলোতে সাধারণত আর্থিক সেবা প্রদান করে থাকে। আশা করি তোমরা আর্থিক সেবা সম্বন্ধে ধারণা পেয়েছো। আমানত সেবা কি বিশ্লেষণ করো। তোমাদের পরবর্তী প্রথম যে প্রশ্নটি রয়েছে, আমানত সেবা কি বিশ্লেষণ করো। আমরা এখন জানবো যে আমানত সেবা কি। ব্যাংক সাধারণত চলতি আমানত হিসাব। ব্যাংক হচ্ছে চলতি আমানত হিসাব, অর্থাৎ আমাদের যে অর্থনৈতিক বিভিন্ন উৎস থেকে আমরা যে অর্থটি উপার্জন করে থাকি আমরা সেটি বিভিন্ন একটা নির্দিষ্ট স্থানে কিন্তু সেটিকে গচ্ছিত রাখি এবং সেটি হতে পারে ব্যাংক কিংবা যে কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান। অর্থাৎ সেই সকল যে হিসাবগুলো রয়েছে তাদেরকে বলা হয় আমানত হিসাব। সঞ্চয় আমানত হিসাব, মেয়াদি আমানত হিসাব এবং বিশেষ ডিপোজিট স্কিমের মাধ্যমে আমানত সেবা প্রদান করা হয়ে থাকে। প্রথমে আমরা জানবো চলতি আমানত হিসাব কি। চলতি আমানত হিসাব মূলত একটি প্রতিষ্ঠানের নামে বা ব্যবসা বাণিজ্যের লেনদেনের উদ্দেশ্যে করা হয়। অর্থাৎ আমরা ব্যাংকে যে সকল অ্যাকাউন্টগুলো করে থাকি সাধারণত সেগুলোকে বলা যেতে পারে চলতি আমানত। এ ধরনের হিসাবে প্রতিদিন একাধিকবার টাকা উত্তোলন জমা করা যায়। এরূপ আমানতের উপর খুব সামান্য পরিমাণ মুনাফা দেওয়া হয়। সাধারণত মানুষের জন্য এ ধরনের হিসাব লাভজনক নয়। অর্থাৎ আমরা সেটিকে সাধারণত লেনদেন করে থাকি এবং সেটা থেকে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা কিন্তু আমাদের কাছ থেকে ব্যাংক সেটি গ্রহণ করে থাকে। সঞ্চয় আমানত হিসাব। সঞ্চয় আমানত হিসাব ব্যক্তি নামে খোলা হয়। অর্থাৎ আমরা আমাদের গচ্ছিত অর্থগুলো সাধারণত একটি নির্দিষ্ট স্থানে জমা রাখতে চাই। এরূপ যে হিসাবগুলো খোলা হয়ে থাকে সেগুলো বলা হয় সঞ্চয়ী আমানত হিসাব। অর্থাৎ দৈনিক বা মাসিক কিংবা বাৎসরিক যে উপার্জন থেকে যে আমাদের যে অতিরিক্ত অর্থনৈতিক যে বিভিন্ন টাকা পয়সা কিংবা
অন্যান্য অর্থনৈতিক সম্পদ থাকে, সেগুলোকে আমরা সঞ্চয় আমানত হিসাবে বিবেচনা করতে পারি। এরূপ হিসাবে আয় বা উদ্বুদ্ধ টাকা কোনো রকম চার্জ ফি ছাড়াই প্রতিদিন জমা করা যায়। অর্থাৎ আমরা আমাদের ইচ্ছা মতো সেটি সাধারণত জমা রাখতে পারি। সেটি বিভিন্ন ব্যাংক কিংবা বিভিন্ন ধরনের এজেন্ট ব্যাংক রয়েছে, বিকাশ কিংবা নগদ, রকেট, বিভিন্ন মোবাইল ব্যাংকিং রয়েছে। আমরা যে কোনো স্থানে সেটিকে কিন্তু জমা রাখতে পারি এবং সপ্তাহে নির্দিষ্ট সংখ্যক বার উত্তোলন করা যায়। এটি প্রয়োজন মতো, ইচ্ছে মতো সেটিকে উত্তোলন করা যায়। অর্থাৎ এই সকল সঞ্চয় আমানত যে কোনো প্রতিষ্ঠান যে কোনো সময়ে দিতে বাধ্য থাকে। এই আমানতের স্থিতির উপর ভিত্তি করে ব্যাংক নির্দিষ্ট সময় শেষে বলে 4% থেকে 5% মুনাফা প্রদান করে থাকে। অর্থাৎ আমরা যদি কিছু সঞ্চয়ী হিসাব খুলে সেখানে সঞ্চয় জমা করে থাকি, তাহলে বাৎসরিক যে কোনো প্রতিষ্ঠান আমাদের সেটির উপর কিন্তু একটি মুনাফা প্রদান করে থাকে। মেয়াদি আমানত হিসাব কি? মেয়াদি আমানত হিসাব সাধারণত একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত টাকা জমা রাখার জন্য খোলা হয়। অর্থাৎ এরূপ হিসাবে যেহেতু একটি নির্দিষ্ট সময়কালের জন্য টাকা জমা রাখা হয়, সেহেতু এই আমানত থেকে সঞ্চয়ী আমানতের তুলনায় বেশ মুনাফা অর্জন করা যায়। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ফিক্সড ডিপোজিট অথবা এফডিআর, অর্থাৎ ফিক্সড ডিপোজিট। অর্থাৎ আমরা কোনো একটি স্থানের মধ্যে নির্দিষ্ট পরিমাণ সংখ্যক অর্থ সেখানে যখন আমরা গচ্ছিত রাখবো নির্দিষ্ট একটি মেয়াদে, অর্থাৎ মেয়াদ শেষে সেই প্রতিষ্ঠান আমাদের একটি বড় মুনাফা সহকারে সেটি আমাদের প্রদান করে থাকে। এটাকে বলা হয়ে থাকে সাধারণত মেয়াদি আমানত। আশা করি তোমরা মেয়াদি আমানত হিসাব কি সেটি বুঝতে পেরেছ। বিশেষ ডিপোজিট স্কিম এক ধরনের ভবিষ্যৎ সঞ্চয় হিসাব। এই হিসাবের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করে একটি নির্দিষ্ট সময় পরে একসঙ্গে অনেক টাকা পাওয়া যায়। এ ধরনের স্কিমের আওতায় নির্দিষ্ট পরিমাণে টাকা নির্দিষ্ট সময়ান্তে দ্বিগুণ বা তিনগুণ হওয়ারও সুযোগ আছে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সাধারণত ডিপিএস বা জিপিএস। অর্থাৎ ডিপিএস, ব্যাংক কিংবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে মানুষ যে ডিপিএসগুলো সাধারণত করে থাকে প্রতি মাসিক হারে এবং একটি নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে 3 বছর, 5 বছর, 10 বছর এই ধরনের একটি মেয়াদের ভিত্তিতে যে ডিপিএসগুলো সাধারণত করা হয় সেগুলোকে বলা হয় থাকে বিশেষ ডিপোজিট স্কিম। আশা করি তোমরা বিশেষ ডিপোজিট স্কিমটি বুঝতে পেরেছ। অর্থাৎ আমাদের আমানত যে সকল স্কিমগুলো রয়েছে বা যে সকল হিসাবগুলো রয়েছে, আমরা সাধারণত আমানত সেবা সম্পর্কে আমরা আশা করি বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, বিনিয়োগ সেবা বলতে কি বোঝো? লাভের আশায় সঞ্চয় বা গচ্ছিত টাকা ব্যাংকে না রেখে কোথাও ব্যবহার বা লগ্নি করাকে সাধারণ অর্থে বিনিয়োগ বলা হয়। বিনিয়োগ বলতে আমরা সাধারণত কি বুঝি? অর্থাৎ বিনিয়োগ বলতে সাধারণত আমরা বুঝি উদ্যোক্তা কোনো কিছুর উপর লাভের আশা যদি আমরা সেটিকে গচ্ছিত বা সঞ্চয় কিংবা যে কোনো স্থানে যদি সেটিকে আমরা গচ্ছিত রাখি, সেটা থেকে যদি আমাদের মুনাফা আসে, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলতে পারি বিনিয়োগ। সাধারণত যেমন ব্যবসায় খাটানো, জমি কেনা, সঞ্চয়পত্র বা বন্ডে বিনিয়োগ করা, স্বর্ণ ক্রয়, শেয়ার ক্রয় ইত্যাদি। অর্থাৎ ব্যবসায় যদি আমরা সেটিকে বিনিয়োগ করতে পারি সেটা থেকে আমাদের লাভ আসবে। জমি কিনা, জমিরও প্রতিনিয়ত দাম বেড়ে যাচ্ছে, সেটা থেকে আমাদের লাভ আসবে। সঞ্চয়পত্র বা বন্ড, অর্থাৎ বিভিন্ন প্রাইস বন্ড রয়েছে, সেগুলো আমরা কিনে সেখানে বিনিয়োগ করতে পারি। স্বর্ণ ক্রয়, অর্থাৎ স্বর্ণ ক্রয়ের মাধ্যমে স্বর্ণের দাম প্রতিনিয়ত কিন্তু বেড়ে যাচ্ছে, প্রতিনিয়তই কিন্তু সেটি বেড়ে যাচ্ছে, অর্থাৎ সেটি থেকেও কিন্তু আমরা বিনিয়োগ করতে পারি। শেয়ার ক্রয় ইত্যাদি, এটিও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যে বিভিন্ন পণ্য, বিভিন্ন দ্রব্যাদি রয়েছে সেগুলোর উপরও একটি ব্যবসায়িক একটি পলিসি রয়েছে যেটিতে লাভ করা যায়, সেটিতেও আমরা কিন্তু বিনিয়োগ করতে পারি। এসব বিনিয়োগ খাতগুলো আলাদা এবং প্রতিটি খাতের আয় ও ঝুঁকির পরিমাণও আলাদা। যেমন ব্যবসায়িক বিনিয়োগের মুনাফা ও ঝুঁকি উভয়ই অধিক। আবার জমি বা স্বর্ণ ক্রয় করার পর দীর্ঘ সময় অপেক্ষা করলে অনেক ক্ষেত্রে ভালো মুনাফা পাওয়া যায়। তবে এ দুটি ক্ষেত্রেই কেনার সময় অনেক যাচাই বাছাই করার প্রয়োজন হয়, কারণ সেগুলো যদি আমরা ক্রয় করি, যদি নির্দিষ্ট পরিমাণ লাভের আশায় ক্রয় করে থাকি এবং যদি সেটি আমাদের সাধারণত ক্রয় করার সময়ে যদি অতিরিক্ত অর্থ দিয়ে ক্রয় করে থাকি এবং এটার যদি বাজার মূল্য কম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাধারণত লস হওয়ার সম্ভাবনা থাকে।
অর্থাৎ সেটাকে মুনাফা পাবার চাইতে সেখানে কিন্তু আমাদের লস হতে পারে। তবে এই দুটি ক্ষেত্রেই কেনার সময় অনেক যাচাই বাছাই করে করার প্রয়োজন হয়, কারণ কোনো কারণে ভেজাল জমি বা স্বর্ণ কিনলে বিনিয়োগের সবটাই নষ্ট হয়ে যাবার আশঙ্কা থাকে। বিনিয়োগের আরেকটি ক্ষেত্র হলো শেয়ার বাজার বা স্টক মার্কেট। এই বাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। কোনো কোম্পানির শেয়ার ক্রয় করা মানে সেই কোম্পানির অংশীদার বা মালিকানার অংশ হয়ে যাওয়া। অর্থাৎ আমরা কোনো কোম্পানির পণ্য কিনবো এবং সেটা থেকে একটি নির্দিষ্ট অর্থ দিয়ে কিনবো এবং সেটিকে প্রফিট সহকারে সেই পণ্যগুলোকে আমরা বিক্রয় করব। সেটিও তো মূলত হচ্ছে শেয়ার বা স্টক মার্কেট। যখন কোনো কোম্পানি ব্যবসা বড় করতে চায় বা নতুন ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়, তখন বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে হয়। জনসাধারণের কাছে স্টক বা শেয়ার বিক্রি করে থাকে। বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ হলো সরকারি সঞ্চয়পত্র বা বন্ডে বিনিয়োগ করা। আমাদের দেশে এ ধরনের বিনিয়োগের জন্য বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র রয়েছে, যেমন 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী পারিবারিক সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এসব সঞ্চয়পত্র ছাড়া বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বন্ড ব্যান্ড রয়েছে, যেমন পেনশনার সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড, ওয়েজ অনার, ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ইত্যাদি। আশা করি তুমি বিনিয়োগ সেবা কি সেটি বুঝতে পেরেছ। তোমাদের পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে ঋণ সেবা বলতে কি বুঝে ব্যাখ্যা করো। আমরা জানবো এখন ঋণ সেবা কি। আমাদের জীবনে নানা ধরনের প্রয়োজন মেটাতে স্বল্প সময়ের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়, কিন্তু অর্থের অভাবে তা পূরণ করতে পারি না। অর্থাৎ আমরা যখন কোনো একটি উদ্যোক্তা হই, কোনো ব্যবসা কিংবা বিভিন্ন প্রয়োজনে, কৃষি কিংবা বিভিন্ন ক্ষেত্র আমরা সেটিতে ইনভেস্ট করতে চাইলে, উদ্যোক্তা হতে চাইলে আমাদের কাছে প্রয়োজনে যে অর্থটি সেটি আমাদের কাছে থাকে না। সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ব্যাংক কিংবা বিভিন্ন সমবায় ব্যাংক কিংবা এনজিও সেগুলো থেকে সাধারণত আমরা ঋণ নিয়ে থাকি। আমাদের এসব সমস্যার সমাধানের উদ্দেশ্য বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণকারী প্রতিষ্ঠান সেবা প্রদানের মাধ্যমে আমাদেরকে এ ধরনের আর্থিক সহযোগিতা প্রদান করে। এ সকল প্রতিষ্ঠান হতে আমরা বিভিন্ন ধরনের ব্যবসায়িক ও ভোক্তা ঋণ পেয়ে থাকি, যেমন চলমান ঋণ, আমদানি রপ্তানি, ব্যবসায় ঋণ, মেয়াদি ঋণ। এছাড়াও দেশের কৃষক, মজুর, নারী, অসহায় মানুষ, অনগ্রসর জনগোষ্ঠী, বেকার জনগোষ্ঠী, বিদেশগামী শ্রমিক, দরিদ্র জনগোষ্ঠীর জন্য একাধিক আর্থিক অন্তর্ভুক্তিমূলক ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে, যা এসএমই ও বিশেষায়িত ঋণ এবং বিভিন্ন ধরনের ভোক্তা ঋণ হিসেবে পরিচিত। এ সকল ঋণের মধ্যে কৃষি ঋণ দেশের সকল অঞ্চলের কৃষক বর্গাচাষী গ্রহণ করতে পারেন। কৃষি কাজের প্রয়োজনীয় বীজ, সার, যন্ত্রপাতি ক্রয় করে কৃষিভিত্তিক আর্থিক কার্যক্রম বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে পারেন। কৃষি ও পল্লী ঋণ গ্রহণের ক্ষেত্রে ঋণের নির্ধারিত মুনাফা ব্যতীত অন্য নামে কোনো প্রকার চার্জ, প্রসেসিং ফি বা মনিটরিং ফি নেওয়া হয় না। আশা করি তোমরা ঋণ সেবা বলতে কি সেটি বুঝতে পেরেছ। ঋণ সেবা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আশা করি তোমরা সেটি আনসার করতে পারবা। বীমা সেবার সুযোগের সাথে পরিচয় পর্যালোচনা করো। এখন আমরা জানবো যে বীমা সেবা কি। মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঝুঁকি এবং অনিশ্চয়তায় ভরপুর। মানব জীবনের মতো অর্থনৈতিক কর্মকাণ্ডেও ঝুঁকি ও অনিশ্চয়তা বিরাজমান। পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত ঝুঁকি বিদ্যমান। অর্থাৎ একটি পণ্য আমরা উৎপাদন করা থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত সেটি ভোক্তার কাছে পৌঁছে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের ঝুঁকি বিদ্যমান থাকে। মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি এবং অনিশ্চয়তাকে হ্রাস করার জন্যই বীমা ব্যবস্থার উদ্বুদ্ধ ঘটে। জীবন বীমার মাধ্যমে মানুষ তার উপর নির্ভরশীল পারিবারিক সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন। প্রতি মাসে 1000 জমাদানের হিসাব 10 বছর মেয়াদে 3 লক্ষ টাকায় জীবন বীমা পলিসি ক্রয়কারী ব্যক্তি যদি পলিসির মেয়াদকালে হঠাৎ মৃত্যুবরণ করেন, তাহলে বীমা কোম্পানি তার পরিবারকে পলিসির পুরো টাকা প্রদান করে থাকে। অর্থাৎ জীবন বীমা সেটি যদি সে করে থাকে এবং জীবন বীমা করা অবস্থায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে তার যে মেয়াদটি রয়েছে এবং সে মেয়াদ শেষে যে পরিমাণ অর্থ পাওয়ার কথা সেটি কিন্তু সে মেয়াদের আগেই সে সকল কোম্পানি সাধারণত দিয়ে থাকে।
ফলে তার মৃত্যুর কারণে তার পরিবারের আর্থিক সমস্যায় পড়ে না। একইভাবে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ধরনের দুর্ঘটনা, যেমন অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, চুরি, ডাকাতি ইত্যাদির বিপরীত দুর্ঘটনা বিমা করা যায়। এ ধরনের বিমা করা থাকলে দুর্ঘটনায় আমাদের যে আর্থিক ক্ষতি হয় তা বিমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ হিসেবে পাওয়া যায়। অর্থাৎ বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, চুরি, ডাকাতি, যে কোনো ধরনের পারিবারিক সমস্যার ক্ষেত্রে কিছু কিছু নির্দিষ্ট পরিমাণ সমস্যাগুলো রয়েছে। যে ধরনের সমস্যাগুলো ওই জীবন বিমা কোম্পানিতে যে সকল সদস্যবৃন্দ থাকবেন তাদের পারিবারিক যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাদের পরিবারে যদি ওই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে সেই সকল সমস্যায় যে আর্থিক ক্ষতি হয় তা বিমা কোম্পানি বহন করে থাকে বা দিয়ে থাকে। এছাড়া ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনের জন্য রয়েছে স্বাস্থ্য বিমা ও শিক্ষা বিমা। এখন আমরা জানব এই পাঠের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সেবা কি? দেশের সকল শ্রেণীর মানুষের আর্থিক লেনদেন সহজ করার জন্য মোবাইল ব্যাংকিং সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করা হয়। মোবাইল ব্যাংকিং সার্ভিস তথা অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করা হয়। রেজিস্টার্ড মোবাইল নম্বরের বিপরীতে অর্থ লেনদেনের জন্য যে হিসাব খোলা হয় সেটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। অর্থাৎ রেজিস্টার্ড মোবাইল নম্বরের বিপরীতে অর্থ লেনদেনের জন্য যে হিসাব খোলা হয় বিভিন্ন নাম্বার ভিত্তিক, সেটিকেই সাধারণত বলা হয়ে থাকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। MFS অ্যাকাউন্ট হিসাব, এ ধরনের হিসাব গ্রাহকের টাকা ইলেকট্রনিক উপায়ে জমা থাকে। এই সেবার মাধ্যমে নিজের MFS হিসাবে নগদ টাকা জমা, উত্তোলন, অর্থ প্রেরণ, ইউটিলিটি বিল পরিশোধ, পণ্য সেবার মূল্য পরিশোধ ইত্যাদি করা যায়, যেগুলো সাধারণত আমাদের মোবাইল ব্যাংকিং রয়েছে, বিকাশ, নগদ, রকেট ইত্যাদি ইত্যাদি। MFS হিসাব খোলার জন্য বাংলাদেশের যে কোনো মোবাইল অপারেটরের একটি সক্রিয় রেজিস্টার্ড সিম, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দরকার হয়। তবে ইলেকট্রনিক উপায়ে মোবাইল অ্যাপ ব্যবহার করেও এই হিসাব খোলা যায়। অর্থাৎ মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু সাধারণত এই হিসাব খোলা যেতে পারে। তোমরা অনেকেই কিন্তু তোমাদের পরিবার কিংবা তোমাদের ব্যক্তিগত কাজে বিকাশ, নগদ অ্যাপ মোবাইলে ব্যবহার করে থাকো। সেটির যে আলোচ্য বিষয়টি আছে সাধারণত এই প্রশ্নে সেই বিষয়টিগুলি সাধারণত আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে ক্যামেরাযুক্ত মোবাইল সেট ব্যবহার করে গ্রাহকের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে আপলোড করে তাৎক্ষণিকভাবে এই হিসাব খোলা যায়। অনলাইন ব্যাংকিং সেবার আওতায় এখন ঘরে বসেই বিভিন্ন ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যায়, যেমন অর্থ উত্তোলন, টাকা উত্তোলন, এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা প্রেরণ, হিসাবের স্থিতি যাচাই, বিল পরিশোধ, পাওনা পরিশোধ, অর্থ গ্রহণ। অনলাইন ব্যাংকিং সেবার সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য কোনো নির্দিষ্ট ব্যাংকিং সময়সীমা নেই। ফলে একজন মানুষ তার সুবিধা মতো সময়ে প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারে। অর্থাৎ এটি সাধারণত 24 ঘন্টায় করা যেতে পারে, বলা যেতে পারে। আমরা রাত 12টা কিংবা 2টা কিংবা 3টা যে কোনো সময় আমাদের এই সার্ভিস বা সেবাটি আমরা পেয়ে থাকি। আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ। সাধারণত তোমাদের এই যে পাঠটি রয়েছে আর্থিক সেবা এবং সুযোগের সাথে পরিচয়, এই পাঠের আলোচ্য বিষয়গুলো হচ্ছে এই সকল প্রশ্নগুলো, যেগুলো আমি উত্তর সহকারে তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা এই যে 5টি প্রশ্ন রয়েছে, তোমরা এই 5টি প্রশ্ন সম্বন্ধে যদি তোমাদের ধারণা থাকে, এই পাঠ থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক ইনশাআল্লাহ তোমরা সেটি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে তোমাদের আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা হবে। এ ধরনের সাজেশন আকারে প্রশ্নভিত্তিক ভিডিও পেতে ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনান লার্নিং হোম চ্যানেলটি পাশে থাকবে।